হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালবেলা আমি ব্লগ করতে পারিনি। আমি তাড়াতাড়ি উঠে চা খেয়ে জলখাবার খেয়ে রান্না করতে চলে গিয়েছিলাম। এই জাস্ট আমার রান্না হলো, এখন বাজে 2:30। এখন আমি স্নানে যাব। তো আজকে আমি সকালে স্নান করিনি, ড্রেসটা মানে বাসি কাপড়টা ছেড়ে আগে হাত মুখ ধুয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তো এইবার আমি স্নানে যাব, আর স্নান করে এসে খেয়ে নেব। তো চিনি সকালে অনেক তাড়াতাড়ি উঠেছিল, ও 8:45 নাগাদ উঠেছে। আমি কিন্তু তখন উঠিনি, আমি ঘুমোচ্ছিলাম। আমি উঠলাম প্রায় 12টা, কারণ আমার শরীরটাও ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছিল। তো আমি উঠতে পারিনি, আমি 12টার সময় উঠেছি। তারপর চিনি জলখাবার খেলো, সব করলো। তো তারপর বললো যে আমি একটুখানি ঘুমিয়ে নেবো। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, ঘুমিয়ে নেবো কিছুক্ষণের জন্য, কোনো অসুবিধা নেই। তো ঘুমিয়েছে। এবার আমি রান্নাটা করে জাস্ট ঘরে ঢুকেছি, চুলটা একটু টাই আপ করবো, জামা কাপড় নিয়ে যাব স্নান করতে। এখানে এসে একটা জিনিস দেখছি, তোমরাও দেখো। এই চিনি তো ঘুমোচ্ছে, কিন্তু গজ্জু কি সুন্দর চিনির হাতটা রাখা আছে, ওখানে ঘুমোচ্ছে। মানে বিয়ের অতগুলো দিন যে আমরা এখানে ছিলাম না, মানে চিনি যে ঠিক কতটা ন্যাওটা হয়ে গেছে চিনির, মানে সেটা বলার মতো না। কালকে রাত্রে 2:20 অবধি ও কনফারেন্স কলে ছিল। ওর একটা বাইরে থেকে কনফারেন্স কল হয়েছিল, সেই কারণে ও ছিল। ও কন্টিনিউ জেগে রইলো, ও ঘুম চোখে ও ঢুলছে, তাও ঘুমোচ্ছে না। কেন না, মামা বারান্দায় গিয়ে কথা বলছে। মামা যতক্ষণ না ঘরে আসবে ও কিন্তু উঠবে না, এই হলো গিয়ে ব্যাপার। তো এখন ওরা দুজনে চুপচাপ ঘুমোচ্ছে। আমি গিয়ে টুক করে স্নানটা করে এসে ওকে ডাকবো, তার আগে ওকে ডাকবো না। তো চলো চটপট চান করে নি। আর চোখ মুখের অবস্থা দেখো জাস্ট, কালকে কাজলটা পুরো ওঠেনি, আর আমি ওই জোর জবরদস্তি করে না কাজলটা উঠাই না। আমার চোখে প্রচন্ড ব্যথা লাগে, আর আমার চোখে এমনিতে একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে। তো আমি ওরম উঠাই না, যতটা উঠে গেলেই আজকে ফ্রেশ ওয়াশ দেবো সুন্দর করে, ওটা আরো উঠে যাবে। এই হলো গিয়ে ব্যাপার, খুব বিধ্বস্ত অবস্থা। চলো চটপট গিয়ে আগে স্নানটা করে নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরে স্নান করতে যাওয়ার পর আর কোনো ব্লগই করা হয়নি, কারণ স্নান করতে করতেই দেখলাম কারেন্ট চলে গেছে। সেই কারেন্ট গেল 3টের সময়, আর আসলো গিয়ে 5:30 নাগাদ। তারপর আমরা খেয়েছি, ভেবেছিলাম খাওয়ার সময় ব্লগ করব, সেটাও আর হয়নি। এখন বাজে সন্ধে, কটা বাজে এখন? 8টা। সন্ধে বলা চলে না, রাত বলা চলে। এখন বাজে রাত 8টা। তো এখন আমরা একটু বেরোচ্ছি আমার ডাক্তার দেখাতে। আমার ওষুধ শেষ হয়ে গেছে, চেক আপ করতে যাওয়ার কথা ছিল যেদিন ওষুধ শেষ হবে। যদি সকালে শেষ হয় বিকেলে, বিকেলে শেষ হলে পরের দিন সকালে, এরকম। কিন্তু যাওয়া হয়নি। কাল ফোন করা হয়েছিল, কাল উনি বসেননি দুবেলাতেই। তো আজকে বললো সকালে বসেনি কিন্তু বিকেলে বসবে, তাই ওনাকে ফোন করে এখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আমি আর চিনি। আর এই যে আমাদের গজ্জু বাবা, গজ্জু থাকবে। হঠাৎ করে বিকেলের পর 6:30 নাগাদ মাথাটা একটু ঘুরোচ্ছিল, আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম, উঠে এখন ডাক্তারখানায় যাবো। তো চলো চটপট, দেরি করবো না, ডাক্তারখানায় মানে এখন বেরিয়ে যাবো, নাহলে উনি আবার 9টা অবধি বসে, 9টার পরে আবার গেলে বাড়ি পাঠিয়ে দেখবেই না। তো চলো চটপট যাই, ওনাকে দেখিয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। আজকে খুব ইচ্ছে আছে যে তত্ত্বগুলো আনবক্স করার, দেখা যাক সেগুলো করা হয় কিনা। আপাতত একটু জল খাবো, জল খেয়ে তারপর ডাক্তারের কাছে যাব। আর রাতের একটু রান্নাও রয়েছে, তো দেখি এসে কতটা কি করতে পারি। তো চলো আগে, সবার আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা বলবো।
রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে। এই যে এই গলিতে ডাক্তার দেখাতে আসি, এই সামনেই ডাক্তারের চেম্বার। এই যে এইটা হলো ডাক্তারের চেম্বার, ফাঁকা আছে মনে হয়, না একটা পেশেন্ট আছে। তো এই পেশেন্টটা দেখানো হয়ে গেলে তারপর আমরা দেখিয়ে নেব। এই যে এই ডাক্তারের নাম ডাক্তার মনোজ বোস, সব লেখা আছে। আর কারো যদি দরকার পড়ে অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার অ্যাড করে দেবো। ডাক্তারবাবু ভীষণ ভালো ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:10 নাগাদ, এখানে মাঝে 8:20 10 মিনিটে পৌঁছে গেছি। চলো আগে ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 10টা। ডাক্তার দেখানো হয়ে গেছিল খুব তাড়াতাড়ি। তো তারপরে আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটা ভাইয়ের বাড়ি ইমন, ওর বাড়িতে যাবো ভেবেছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য, ওর বাড়িতে রাখা ছিল সেগুলো। তো তার আগে আবার একটু মনে হলো ফুচকা খাবো, তো তার জন্য সারা তল্লাট খুঁজলাম। ফুচকা কোথাও নেই, কারণ আমাদের এখানে বিন্দুবাসিনীর তলায় একটা মেলা হচ্ছে, তো সেখানে সব ফুচকাওয়ালারা স্টল দিয়েছে। তো মেলায় ওখানে গিয়েছিলাম, আমি তোমাদের দেখালাম যে আরতিটা, সেটা কিন্তু বিন্দুবাসিনী তলার মায়ের আরতি হচ্ছিল। আর মেলাটা আজকে সত্যি কথা বলতে কিচ্ছু ঘুরিনি, জাস্ট গেলাম। আমি বিন্দুবাসিনী তলাতে এই প্রথম মাকে দেখলাম, প্রণাম করলাম, আরতি হচ্ছিল, সেই আরতিটা নিলাম, এইসব করলাম। করে একটু ফুচকাটা জাস্ট খেলাম, 10 টাকা করে দুজন ফুচকা খেলাম, আবার 10 টাকা শুকনো খেলাম। তারপরে একটু জিলিপি নিলাম। এই দেখো কেমন, এই মেলায় গেলে এই গরম গরম জিলিপি যদি না নেওয়া হলো তাহলে আমার মনে হয় মেলাটা বৃথা। তো এই জিলিপিটা নেওয়া হলো। বুধবার দিনকে একবার মেলায় যাওয়ার কথা রয়েছে, তো সেদিন যদি মেলায় যাই অবশ্যই তোমাদেরকে এখানে মেলাটা পুরো ঘুরে দেখাবো। আজকে শুধু জাস্ট ফুচকাটা খেয়ে আর জিলিপিটা নিয়ে চলে এসেছি, আর কিচ্ছু কিনিনি, কোনো মেলায় আর ঘুরিনি। আর ডাক্তার যেটা বললো সেটা হলো ওষুধ দিয়েছে, আজকে একবার খেতে হবে 30 ফোঁটা, তারপর কালকে 3বার 30 ফোঁটা করে খেতে হবে, ওভাবে 2 দিন চলার পরে। তারপরে যখন একটু কমে যাবে তারপর 2বার 30 ফোঁটা করে খেয়ে ওটাকে শেষ করতে হবে। তারপর যদি শরীর খারাপ লাগে তাহলে ডাক্তারখানায় যাবো, নয়তো ভাবছি একবার ফোন করে জাস্ট ওনাকে জানিয়ে দেবো। তো এখন আমি একটু ড্রেসটা ছাড়বো, এসে গজ্জুকে হার্টের ওষুধটা খাওয়ালাম। চিনি এখন একটু ঘরে কাজ করবে, ওর জন্য ঘোরাফেরা করছে, জিনিসপত্র খুঁজছে, ওগুলো ওকে দিতে হবে। পাখা বন্ধ করে দেবো, নাহলে সারা ঘরময় নোংরা হবে। ও কি কাজ করছে আমি তোমাদেরকে দেখাবো। আর আগে ড্রেসটা ছেড়ে নি, তারপর সব কথা বলবো, না আমি পুরো ঘেমে যাচ্ছি। আর এখন ওই দেখো ওখানটায় মাংসটা রয়েছে জলে ভেজানো, আমি যাওয়ার আগে জলে ভিজিয়ে গেছি। মাংসটাকে ম্যারিনেট করে মাংসটা বসিয়ে দেবো, কারণ 10টা বেজে গেছে। তো চলো চটপট কাজগুলো করে নি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কি কি করছি তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখানে মাংসটা আমি দেখলে ধুয়ে নিয়েছি, যেহেতু এটা আগের মাংস ছিল তাই ধুয়েই আমি মোটামুটি রেখেছিলাম। তাকে ধুতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তাও আমি 2বার করে তাকে ধুয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি আর এত রাত্রিবেলায় আদা রসুনটা বাটলাম না, এমনি রেডিমেড যেটা পেস্ট রয়েছে আমি সেটাই দিয়ে দিলাম। কিছুটা পেস্ট আমি এখন দিচ্ছি, আবার কিছুটা পেস্ট আমি রান্না করার সময় দিয়ে দিচ্ছি। দই
মাংসটাকে নরম করার জন্য নয়, মাংস যথেষ্ট নরম হয়ে যাবে এটা আমি জানি, কিন্তু মাংসটা একটা আলাদা টেস্ট এনে দেবে দইতে। ব্যাস অল্প করে দিলেই হবে, কারণ মাংস একদমই অল্প রয়েছে, যা রয়েছে আমরা দুজন আজকে যদি খাই আর অল্প, মানে রাত্রে বেশি খাওয়া হয় না তো, অল্প করে যদি আমরা খাই তাহলে আবার রয়ে যাবে, আবার তোমার কাল দুপুর বেলায় 2 পিস করে হয়ে যাবে, মানে এর মধ্যে আছে 8-10 পিসের মতন দিচ্ছে, একদম কম নেই, আছে দুজনের জন্য এনাফ। দই দেওয়ার পর এখানে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প আছে এর মধ্যে, নেই বলতে গেলে, দিয়ে দিই পুরোটা রাখার দরকার নেই। এবার সব মশলা দিয়ে দিচ্ছি, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বেশি দিলেও অসুবিধা নেই, কারণ বেশিরভাগটা এখানে কাশ্মীরি মির্চ রয়েছে। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, ব্যাস হয়ে গেছে মশলা। ও আর একটা জিনিস দেবো, চিকেন কারি মশলা, চিকেন কারি মশলাটা দিয়ে দেবো, এখন একটু দেবো, আবার যখন আমি মাংসটা রান্না করবো তখন আবার অল্প। ব্যাস এবার আমি মেখে নেব মাংসটাকে ভালো করে। কেউ চাইলে এই টাইমে একটু তেলও দিতে পারে, আমার মাংসটা একেই অল্প, আমি ভাবলাম এখন আর তেল দেবো না, একবারে যখন আমি রান্নাটা বসাবো তখন রান্নায় যে তেলটা দেবো ওতেই হবে। আর এখানে দইটা যেহেতু রয়েছে, দইয়ের একটা তেলত্ব ভাব রয়েছে, ওতে এখানে হয়ে যাবে, কারণ আমার মাংসটা অনেকটা কম। মাংসটা এখন আপাতত একটু ম্যারিনেট করা থাকুন, এর মাঝখানে আমার একটুখানি ভাবছি এর মধ্যে একটু আলু দেবো, অল্প পেঁপেও দেবো, কারণ পেঁপে অনেক রয়েছে বাড়িতে, 3খানা পেঁপে, তার মধ্যে হাফ পেঁপে আজকে আমি সিদ্ধ দিয়েছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য, এখনো হাফ রয়েছে, 2খানা গোটা রয়েছে, তো ভাবছি একটু পেঁপেও দেবো, তরকারিটা বাড়বেও আর কাল দুপুরেও হয়ে যাবে, কারণ আমি এটাকে খুব কষা কষা করবো না, মোটামুটি কষা আর ঝোলের মাঝামাঝি রাখবো এরকম ইচ্ছা আছে। তো চলো এটা ম্যারিনেট হওয়া থাক, আমি তার মধ্যে আলু, পেঁয়াজ, একটু পেঁপে এগুলো কেটে নিই।
সব কাটাকাটি করে এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। রান্নাটা কম তেলেই করব, তাই জন্য দেখলে তখন যে দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর এখানে সর্ষের তেলটা অনেকটাই কম। তো তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প গোটা গরম মশলা। আমার কাছে সব ছিল না, তাই জন্য আমি এলাচটাই দিয়েছিলাম। দারচিনি আর অল্প একটু ছিল, আর লবঙ্গ একদমই ছিল না, তাই আমি একটুখানি এলাচ নিয়ে এই এলাচটাই দিলাম। আর সঙ্গেই আমি একটু জিরে দিয়ে দিলাম, কারণ গোটা গরম মশলা নেই বলতে গেলে, তাই ভাবলাম যে একটু জিরে দিয়ে দিই। আর জিরে আমি এমনিতেও দিই মাংসের ফোড়নে, তো একটু আঁচটা আস্তে করে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে। আর এবার দুটো তেজপাতা জাস্ট একটু ভেঙে আমি দিয়ে দিলাম, ভেঙে বলা চলে না, পাতা যেহেতু ছিঁড়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তোমরা দেখলে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো আমি 2.5খানা পেঁয়াজ দিয়েছি, এক টুকরো আমি রেখে দিয়েছি। তো 2.5 ভাগ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে আসবে, তারপরেই আমি বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করব। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই আমি এখানে আলু, পেঁপে আর গাজর যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজের সাথে এই গোটা যে সবজিগুলো রয়েছে সেগুলো বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখবে কাঁচা অবস্থায় দেওয়ার একটু এরকম ভাজা ভাজা অবস্থায় দেওয়া দুটোর মধ্যে একটু ফারাক আছে, তো আমি চেষ্টা করি একটু ভাজা ভাজা করে তারপরে দেওয়া। এখন বাকি যে আদা রসুনের পেস্টটা ছিল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখনই এরকম তরকারি দিয়ে একটু ভাজা ভাজা করা হবে তখন একটু পেঁয়াজ, এরকম একটু গোটা গরম মশলা, তারপর একটু আদা রসুন বাটা, এই জিনিসগুলো যদি অ্যাড করা হয় তাহলে কি হয়, সবজির মধ্যেই ওই ফ্লেভারগুলো ঢুকে যায়, আর তাতে কি হয় সবজিগুলো খেতে কিন্তু সুন্দর লাগে। কারণ বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে ভালোবাসে না, আর সব থেকে বড় বিষয় বাচ্চা কেন বলছি, আমি নিজেই কিন্তু মাংসের সবজি খেতে পছন্দ করি না। আলু পেঁপেটা ঠিক আছে, কিন্তু গাজর আমার একদম পছন্দ হয় না। তাই জন্য আমি কি করলি একটু এই টাইমে ওই আদা রসুনের পেস্টে সব দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, গোটা গরম মশলা দিয়ে এইভাবে একটু ভেজে নিই। তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি এখানে ডাউটে ছিলাম যে আমি টমেটো দেবো না তো এই দেবো না দেবো এই করতে করতেই আর দেওয়া হয়নি, ভাবলাম যে ছেড়ে দাও, আর দরকার নেই। তো এখানে আমি বেশ অনেকক্ষণ ধরেই মশলাটার সাথে কিন্তু এই সব সবজিগুলোকে কষিয়েছিলাম বেশ সুন্দর করে। তো এখন আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিচ্ছি। সবজি এরকম ভাজার সময় যদি সবজির পরিমাণ মতো নুনটা দেওয়া হয় তাহলে সবজির মধ্যে নুনটা ঢুকেও যাবে, আর সবজিটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যাবে। এবার এখানে বেশি সিদ্ধ হবে না, আমি হালকা ভাজা ভাজা করছি, তো যতটুকু হয়। আর আমার না ভালো খুন্তি নেই, এই কারণে আমি এই ঝাঁঝরি হাতাটা দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এখানে মোটামুটি আমার মশলাগুলোর সাথে কষানো হয়ে গেছে সবজিগুলোকে। এখন আমি ঢেলে দিলাম মাংসটা। তো মাংসটা ঢেলে দেওয়ার পরেও মাংসের বাটির মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেগুলো আমি পরে দেব। তো এখানে আমি এখন মাংসটাকে আর সবজিটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এই মাংসটা বেশ অনেকদিন আগের বলে আমি মানে সন্দেহ করছিলাম আদৌ খেতে কেমন হবে, কিন্তু এই পর্যায়ে অবধিও কিন্তু জিনিসটা ভীষণ ভালো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তো আমি বুঝতেই পারছিলাম যে রান্নাটা হওয়ার পর ভালোই লাগবে। আর এখানে ব্যাপারটা হয়ে গেছে সবজি বেশি কিন্তু মাংসটা কম, কিন্তু মানে চিনিও খেয়েছে, পরে এটা রিভিউ আমি চিনির থেকেও নেব যে কেমন লেগেছে ওর। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি যখন ম্যারিনেট করছিলাম তখন চিকেন কারি মশলা দিয়েছিলাম, আবার পরে দেবো বলেছিলাম। তো ওই বাটিটার মধ্যে অল্প আমি জল নিয়ে নিয়েছি, মশলা ধোয়া জল, আর তার সঙ্গে আমি আরেকটু চিকেন কারি মশলা অ্যাড করলাম, করে এখন সেই জলটা আমি দিয়ে দিলাম। এই জলটা দিয়ে মাংস দিয়ে আর সবজিগুলো দিয়ে এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার জামা একটু লেগে গেছে, জামাটা আমি মুছে নিয়েছি, শোয়ার আগে আমি জামাটা ছেড়ে নেব, কারণ এইভাবে আশের জামা পরে না শুতে ভালো লাগে না আমার। আর মাকে দেখেও এটা শিখে এসেছি ছোটবেলা থেকে, যে আশের জামা এভাবে পরে বা রান্না বান্না করে কাঁচা ধোয়া করে টোরে ওই জামা পরেই শোয়াটা ঠিক নয়, জলগুলো ছিটে ছিটে লাগে, তো ওগুলো ঠিক না। তো এখানে আমি আস্তে আস্তে খুব কম আছে দেখছো মাংসটাকে কষাচ্ছি। আমি আস্তে আছেই সবসময় চেষ্টা করি মাছ মাংসগুলোকে কষানোর বা সবজি কষানোর, তাতে স্বাদটা নাকি বাড়ে। তো আমি গরম জল আর করে রাখিনি, আমি নর্মাল জলই এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব,
তাতে কি হবে, কম আঁচ, মানে আঁচটা বেশিক্ষণে লাগবেও না, আর বেশ সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই মাংসটাকে বললাম খুব মাখা মাখাও করবো না, আবার টালটালে ঝোলও করবো না, কিন্তু এতগুলো সবজি রয়েছে তো সেগুলো সিদ্ধ হতে হবে, তো তাই জন্য আমি একটু বেশি পরিমাণে এখানে মাংসটা দিয়ে নিয়েছি। তো এইবার আমি দিয়ে দেবো ঢাকা। তার আগে দেখো এখানে বেশ সুন্দর করে মাংসটা ফুটছে, আর তোমরা নিজেরাই দেখে বলো যে আদেও কি মাংসটা দেখতে খুব একটা খারাপ লাগছে। আমার কিন্তু মনে হয় না খুব একটা খারাপ লাগছে। তো আর বেশি কথা বলবো না, চলো চটপট এবার খেয়ে নেব। হুশ, যা, এই, এই, যা, যা। কে 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 মা, কে কে কে, এই, যা যা, বকে দাও বকে দাও। এই, হ্যাঁ কে এত রাত্রে চিৎকার করছিস? হ্যাঁ, বজ্জু কিন্তু দেখছে। যা, বকেছো 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 মা, মা বকেছো বকেছো, তাই 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 বকেছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক। এরকম আদর খুনসুটির মাঝখানে আজকের দিনটা এভাবেই কাটিয়ে দিলাম। আমার এই ব্লগগুলো করে কিন্তু খুব মজা লাগে, আমি খুব আনন্দ পাই। আমি জানি না আমার ব্লগগুলো দেখে কার কতটা ভালো লাগে, কিন্তু আমার কাছে একটা কমেন্ট এসেছিল, এক বোন আমাকে বলেছিল যে আমার ব্লগ নাকি তাকে ইন্সপায়ার করে, আমি নাকি তাকে শেখাই যে শত খারাপ থাকার মাধ্যমেও মানুষ কিভাবে নিজের আনন্দটা খুঁজে নিতে পারে। তো আমার ব্লগ যদি একটা মানুষকে এইভাবে ইন্সপায়ার করতে পারে, আমি মনে করি আমি জীবনে অনেক বড় কিছু করে ফেলেছি। কারণ মানুষের ইন্সপিরেশন হয়ে ওঠা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। তো এভাবেই প্রত্যেকটা দিন আমি কাটাই। পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগিরই হাজির হব তোমাদের কাছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।